এখন যদি ডাকসুটা বন্ধ হয়ে যায়, আসলে ডাকসুটা বন্ধ হলে ক্যাম্পাসে আসলে বিশাল বড় একটা আন্দোলন হবে। কারণ আমার পদত্যাগের পরপরই প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রলীগ ছিল সবাই পদত্যাগ করা শুরু করে এবং সেই সাথে ক্যাম্পাসের বাইরে যারা ছিল তাদের উপরে এটা একটা ইফেক্ট পড়ে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি চায় ডাকসু হোক, তাহলে আসলে কোনো রাজনৈতিক দল আসলে কারো ক্ষমতা নেই এই ডাকসু বন্ধ করে দেওয়া। আগস্ট পরবর্তী সময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে আমরা আশা করেছিলাম খুব শীঘ্রই ডাকসুটা হবে, হয়তো 2-3 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, সেটি আসলে সম্ভব হয়নি। তারপরেও আমাদের যে শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি আমাদের ডাকসু, সেই ডাকসু নির্বাচন হচ্ছে। আমরা জানি প্রায় দীর্ঘ 6 বছর পর আবার ডাকসু নির্বাচন হচ্ছে। প্রায় স্মরণকালের সবথেকে বেশি সংখ্যক প্রার্থী নিয়ে এবারে ডাকসু নির্বাচন হচ্ছে। তো এটি আসলে, এবং যদি 2019 সালের কথা বলি, সেই সময় শুধু ছাত্রলীগ আসলে প্রচারণা করতে পেরেছিল। এইবার আসলে আমরা যেটি দেখতে পেয়েছি, ছাত্র দল আছে, এখানে শিবির আছে, বাকশাস আছে এবং অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ছাত্র সংগঠন সেগুলো আছে, এবং সেই সাথে স্বতন্ত্র যেসব প্রার্থী আছে তারাও আছে। তো ক্যাম্পাসে মোটামুটি বেশ ভালো একটা আমেজ তৈরি হয়েছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। তো আমরা যারা প্রার্থী আছি তারাও মোটামুটি ভোটারদের কাছে চেষ্টা করতেছি পৌঁছানোর। তো সব মিলিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি খুবই ভালো এবং ডাকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসে বেশ ভালো একটা আমেজ তৈরি হয়েছে। আমার ব্যাপারটা যেটা হচ্ছে, আমি সর্বপ্রথম জুলাই গণঅভ্যুত্থানের সর্বপ্রথম 14 জুলাই ছাত্রলীগের প্রথম পদত্যাগ করি ঘোষণা দিয়ে। আপনারা সকলেই জানেন শেখ হাসিনা রেজিম যেটা ছিল, সেই রেজিমের সবথেকে শক্তিশালী কাঠামো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে কাঠামোটা ছিল, এই কাঠামোর কারণেই এই শেখ হাসিনা সরকার 15 থেকে 16 বছর তার স্বৈরাচারী শাসন চালিয়ে যেতে পেরেছিল। তো দেখেন, যখন আমি রেভোল্ট করে বের হয়ে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে কাঠামো ছিল সেই কাঠামোটা একদম ভেঙে যায়। কারণ আমার পদত্যাগের পরপরই প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রলীগ ছিল সবাই পদত্যাগ করা শুরু করে এবং সেই সাথে ক্যাম্পাসের বাইরে যারা ছিল তাদের উপরে এটা একটা ইফেক্ট পড়ে। এবং যখন 14 তারিখ পদত্যাগ করার পর 15 তারিখে যখন আমাকে মারা হয়, তারপর এটা আরও অনেক বেশি ছড়িয়ে পড়ে। তো ওই দিক থেকে মনে হয়েছে যেটা আসলে আমার যে অবদানটা ছিল, যে সাহসটা দেখিয়েছি, তো সেটাকে কেন্দ্র করে যখন আমি শিক্ষার্থীদের কাছে যাই, তো তারা আমাকে সবসময় তারা ওইটাকে মনে রেখেছে। আজকে 1 বছর পার হয়ে গেলেও তাদের কাছে এটা মাথায় আছে যে 14 জুলাই প্রথম জিম পদত্যাগ করেছিল। তো সেইটাকে কেন্দ্র করে যখন তাদের সাথে কথা বলি, তো তারা অনেক পজিটিভ রেসপন্স দেয় এবং তাদের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি। তো আশা করি যদি আমি সবার কাছে পৌঁছাতে পারি, তো তাদের আসলে তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো আসলে পূরণ করতে পারবো। এবং তারা যে পরিমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিমাণ যেরকম নেতৃত্ব আসলে আশা করে এবং গাছ চলা এবং সাহসী একজন নেতৃত্ব তারা মনে করে যে আমার মধ্যে সেটা আছে, এবং সেটাকে কেন্দ্র করে তারা আশাবাদীতে তারা একজন যোগ্য এবং নেতৃত্ব সম্পূর্ণ একজন মানুষকে নির্বাচন করতে পারবে, এবং সেটা আমার মধ্যে আছে। সেটা সবার থেকে ভালো রেসপন্স পাচ্ছি। আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রেশার পাচ্ছি, এবং পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, তাদের ছাত্র সংগঠন যেগুলো আছে, তারা চেষ্টা করতেছে সামহাও ডাকসুটা বন্ধ করা যায় কিনা। তবে আমার কাছে যেটা মনে হয়, ক্যাম্পাসে যে জোয়ার তৈরি হয়েছে, এখন যদি ডাকসুটা বন্ধ হয়ে যায়, আসলে ডাকসুটা বন্ধ হলে ক্যাম্পাসে আসলে বিশাল বড় একটা আন্দোলন হবে। এবং এই ডাকসু বন্ধ করার সাহস আমি মনে করি কোনো রাজনৈতিক দল, কোনো ছাত্র সংগঠন কারো আসলে নেই। যদি কোনো ধরনের সহিংস কোনো ঘটনার সৃষ্টি হয়, তাহলে হয়তো অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান যে পরিস্থিতি বজায় আছে, সেই পরিস্থিতিতে যত ঘটনাই হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরিবেশে ডাকসু বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা চাই ডাকসুটা হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাই ডাকসুটা হোক। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি চাই ডাকসু হোক, তাহলে আসলে কোনো রাজনৈতিক দল আসলে কারো ক্ষমতা নেই এই ডাকসু বন্ধ করে দেওয়া। আমি একটা বিষয়ে ঘোষণা করেছি, সেটা হচ্ছে সব কিছুর একটা ভিত্তি থাকে। আমরা যদি বলি যে একটা ইমারত তৈরি করব, সেই ইমারতের ভিত্তি হচ্ছে মেইন। তো একটা যদি ইমারতের ভিত্তি যদি পচে যায়, সেটা যদি আমরা 10 তলা একটা যদি বিল্ডিং তৈরি করি, সেই ইমারতটা কিন্তু ভেঙে যাবে, থাকবে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে একটা ভিত্তির উপর করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডার 1973, সেই অর্ডারটার কারণে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটার উপর কেন্দ্র করে চলে। তো আপনি খেয়াল করে থাকবেন, এই যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, 104 বছরের যে দীর্ঘ ইতিহাস, তো 104 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নতি কেন হয়নি? আমাদের কি ফান্ডের অভাব? আমাদের কি অ্যালামনাইয়ের অভাব? আমাদের তো ফান্ডের অভাব নেই, অ্যালামনাইয়ের অভাব নেই। প্রতি বছর সরকার আমাদের বিপুল পরিমাণ বাজেট দেয়। আমাদের যে পরিমাণ শক্ত অ্যালামনাই আছে, তারা যদি চায় 1 বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ে 10টা বিল্ডিং হবে, তারপরে কেন হয় না? কেন আমরা তৈরি করতে পারি না? এটা হচ্ছে পলিটিক্যাল একটা ব্যাপার থাকে, পলিটিক্যাল প্রেশার থাকে। এখন আমার কথা দেখেন, যদি প্রতি বছর ডাকসু নির্বাচনটা হতো, ডাকসু যে 80 কনস্টিটিউশন, ডাকসু কনস্টিটিউশন 80-তে বলা আছে যে ডাকসু কবে হবে সেটা নির্ধারণ করবে ভিসি। কারণ ভিসি যদি এটা পলিটিক্যাল পার্টির হয়, পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করে, সেই ভিসি কি ডাকসু দিবে? আমরা দেখেছি দীর্ঘ 28 বছর ডাকসু হয়নি। দীর্ঘ 28 বছর ডাকসু না হওয়ার পর 2019 সালে হয়েছে, আবার 6 বছর পর হচ্ছে। যদি প্রতি বছর ডাকসু হয়, এবং ডাকসু হবে কি হবে না, এইটা যদি একক একটা ভিসির উপর থাকে, তাহলে ডাকসু হবে না। এখন যদি এইটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কী চেঞ্জ করতে হবে? অর্ডারটা চেঞ্জ করতে হবে। আপনি আরও খেয়াল করে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর মাধ্যমে তো আমরা সব কিছু আসলে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারি। এখন আমরা যদি দেখি, যদি কোনো একটা বিষয় উপস্থাপন করতে হয়, এজেন্ডা যদি নিয়ে আসতে হয়, সেটা ভিসির পারমিশন লাগে। একটা ডাকসু শিক্ষার্থীদের একটা প্রতিনিধি, সেই প্রতিনিধিতে আমি বিশ্ববিদ্যালয়ে ভিসিকে কেন রাখবো? এবং ধরেন কোনো একটা এজেন্ডা উত্থাপিত হয়েছে ডাকসুতে, এবং সেই ক্ষেত্রে অর্থ বাস্তবায়নের যে ব্যাপারটা থাকে, সেটা কে বাস্তবায়ন করে? কে
কে অনুমোদন দেয়? অনুমোদন দেয় এক্সচেকার। তো তিনিও কিন্তু ডাকসুতে আছে। এখন ব্যাপার হচ্ছে এজেন্ডা উত্থাপিত হবে কি হবে না সেটা নির্ভর করে ভিসির ওপর, এবং সেইটার অনুমোদন, অর্থের যে অনুমোদন সেটা দেবে কি দিবে না সেটা নির্ভর করে এক্সচেকারের ওপর। এগুলো আসলে আমাদের হচ্ছে ঝামেলা। আপনি দেখে থাকবেন গত বছরের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হয়। যদি আমাদের যে সিন্ডিকেট, ঢাকা বিশ্ববিদ্যালয় চলে কিন্তু সিন্ডিকেটের উপর ভিত্তি করে, যে আমাদের যে অর্ডার আছে সেই অর্ডারে বলা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে সিন্ডিকেটের ওপর, সিন্ডিকেট যে সিদ্ধান্ত নেবে। আপনারা দেখবেন যে 17 জুলাই, গত বছরের 17 জুলাই সিন্ডিকেট মিটিং ডাকা হয়, এবং সিন্ডিকেট মিটিংয়ে দেখা হয় কি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। আপনি খেয়াল করে থাকবেন যদি ওখানে আমাদের শিক্ষার্থীদের যদি কোনো প্রতিনিধি থাকতো তাহলে একটা ভিন্ন ধরনের একটা ভয়েস আসতো কিনা। আমরা হয়তো বন্ধ করতে পারতাম না, কিন্তু আমরা তো ভয়েস রেজ করতে পারতাম না। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় খোলা রাখতে হবে, বন্ধ করা যাবে না। সেই জায়গা থেকে আমাদের যে অর্ডার আছে সেখানে কিন্তু আসলে আমরা শিক্ষার্থীরা কীভাবে যাবে, ডাকসু না হলে শিক্ষার্থী প্রতিনিধি আমাদের সিন্ডিকেটে কীভাবে যাবে কোনো কিছু বলা নাই। তো সেই জায়গাতে, এবং যদি আরও বলি, আমরা সকল শিক্ষার্থীরা বলতেছে যে হচ্ছে প্রতি বছর হচ্ছে ডাকসু নির্বাচন দিবে। আমি তো বললাম এখানে আসলে সম্ভবই না। সেই সাথে যদি বলি গবেষণা এবং নতুন করে যে হচ্ছে ডিপার্টমেন্ট খোলা হয়, নতুন করে ডিপার্টমেন্ট আপনারা দেখবেন গত টার্মে পাবলিক হেলথ নামে একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। তো পাবলিক হেলথ ডিপার্টমেন্ট খোলা হয়েছে নতুন করে, কারণ কোনো ডিপার্টমেন্ট খুলবে কি খুলবে না সেইটা কিভাবে হবে সেই সম্পর্কে আমাদের হচ্ছে যে অর্ডার, সেই অর্ডার কোনো কিছুই বলা নাই। গবেষণার কথা বলি, আমরা ছাত্রদলের প্রথম ইস্তেহার ছিল যে গবেষণার প্রতি তারা হচ্ছে গুরুত্ব আরোপ করবে। তো গবেষণাটা কিভাবে হবে, ফান্ডটা কোথায় থেকে আসবে, সে ব্যাপারে আমাদের যে 1973 সালের যে অর্ডার, সেই অর্ডারে কোনো কিছুই বলা নাই। সেক্ষেত্রে আমরা সামগ্রিক যত বিষয়ই বলি না কেন, সবাই আসলে অনেক ইস্তেহার দিচ্ছে, কিন্তু আলটিমেটলি সমস্যা হচ্ছে আমাদের গোড়াতে। আমরা যদি এই গোড়াটা যদি আসলে সমাধান করতে না পারি তাহলে কোনো সমস্যার সমাধানই হবে না। তো সেক্ষেত্রে আমি একটা ইস্তেহার ঘোষণা করেছি, সেটা হচ্ছে 1973 সালের যে অর্ডার, সেই অর্ডারটা সংশোধন না, এই অর্ডার একটা পুনর্লিখন করতে হবে। কারণ আমরা প্রায় দীর্ঘ সময় পার করে ফেলেছি। আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা নতুন বাংলাদেশ 24 পরবর্তী নতুন বাংলাদেশ পেয়েছি। তো নতুন করে আমরা একটা হচ্ছে অর্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করতে চাই, যে অর্ডারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের সমস্যা আমরা অ্যাড্রেস করব এবং চেষ্টা করব সকল ধরনের সমস্যার সমাধান করব। এবং যদি আমরা এটা যদি নতুনভাবে করতে পারি, যে যত স্তরই দিক না কেন সকল স্তর আসে বাধা পায় আসলে 1973 সালের অর্ডারে, যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি বাকি যত সমস্যা আছে আমরা সকল সমস্যার সমাধান করতে পারবো। তো আমার কাছে মনে হয়েছে যদি আমি নির্বাচিত হই 1973 সালে যে অর্ডারটা আছে সেটা পুনর্লিখন করব, এবং এটাই আমার ইস্তেহার। এবং আমি চেষ্টা করব যাতে এটা যদি নির্বাচিত হই বা না হয়, চেষ্টা করব যাতে যারাই নির্বাচিত হোক তাদেরকে পুশ করার ট্রাই করবো যাতে এইটা যাতে বাস্তবায়ন করে। কারণ যদি এটা বাস্তবায়ন হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় বলি, আমরা যে দাসত্ব থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছি সেটা আসলে আমরা সম্পূর্ণ করতে পারবো।